সকালে হুড় থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে রুম থেকে বেরিয়ে যায় এবং তার দৈনন্দিন কাজে লেগে যায়। তার মাম্মি আর মামাতো বোন আফিয়া এখনো ঘুম থেকে ওঠেনি, উঠবে বেলা করে। আর কোনো কিছু তাদের মন মতো না হলেই বকাঝকা শুরু করে দেয়। তারা পদ্মরূপাকে কাজের মেয়ে মনে করে, আর পদ্মরূপা এসব মুখ বুজে সহ্য করে নেয়, কারণ তার যে আর যাওয়ার জায়গা নেই। পদ্ম সব কাজ শেষ করে রুমে আসে শরীরটা ঘেমে নিয়ে একাকার, তাই শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। জানালা দিয়ে রোদের আলো জাবিয়ানের মুখে পড়তেই বিরক্ত নিয়ে চোখ খুলে তাকায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। তার একটা জরুরি কাজ আছে, অফিসে যেতে হবে, তাই আর দেরি না করে উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সাদা শার্ট আর তার উপরে কালো ব্লেজার, কালো প্যান্ট, সাথে কালো শুজ, চুলগুলো জেল দিয়ে ছেটে করা, খুব সুদর্শন লাগছে দেখতে। আর জাবিয়ানকে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে নিশ্চিত। জাবিয়ান বেরিয়ে পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে রেবেকা বেগম বলেন, কোথায় যাচ্ছিস দাদু ভাই? জাবিয়ান, অফিসে জরুরি কাজ আছে দাদিমা, যেতে হবে আমাকে, আর আজ আসবো না। চিন্তা করো না, রেবা বেগম বলেন, কিছু খেয়ে যা। জাবিয়ান প্রতি উত্তরে বলে, না দাদিমা, সময় নেই, আমার এখনই যেতে হবে। এই বলে চলে যায় সদর দরজা পেরিয়ে। রেবেকা বেগম তাকিয়ে থাকে শুধু জাবিয়ানের যাওয়ার দিকে। রেবেকা বেগমের খুব খারাপ লাগে এই বয়সে তাকে যেন একাকিত্ব ঘিরে ধরেছে। তার আর এই একাকিত্ব জীবন ভালো লাগে না। তারও মন চায় তার স্বামী সুলতান বেরসের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করতে, তবে তার হাতে যে কিছুই করার নেই। তার চেয়েও বেশি চিন্তা হয় জাবিয়ানের নিয়ে। তার নাতির এই একাকিত্ব কি কখনো গোছাবে না? কেউ কি আসবে না তার? জাবিয়ানের অন্ধকার জীবন আলো হয়ে। এসব ভেবে ভেবেই তিনি এক দীর্ঘশ্বাস ফেলেন। 10টায় জাবিয়ান অফিসে আসে। অফিসে সবাই জাবিয়ানকে দেখে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে তাদের। জাবিয়ানকে ভীষণ ভয় পায় তারা। তারা ভয়ে ভয়ে কাজ করতে থাকে, যদি কোনো ভুল হয় তাহলে যে তাদের নিস্তার নেই। জাবিয়ান নিজের কক্ষে চলে যেতেই সবাই হাঁপ ছেড়ে বাঁচে। আর কিছু কিছু মেয়েরা জাবিয়ানে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সামনে সামনে তাকানোর তো সাহস নেই, তাই পিছনে দেখে। জাবিয়ান কিছু দিন ধরে বুঝতে পারছে তার অফিসের কিছু ডকুমেন্ট কেউ চুপি চুপি অন্য কোথাও ফাঁস করছে, যার কারণে আজ তার অফিসে আসা। নয়তো এসব কিছু ম্যানেজার ইলিয়াস হোসেন সামলায়। তিনি খুব বিশ্বস্ত এবং খুব ভালো একজন লোক, তাকে জাবিয়ান অনেক বিশ্বাস করেন। কিন্তু তিনি এই সমস্যাটা সমাধান করতে পারছেন না, তাই আজ জাবিয়ান আসছে। সব সিসিটিভি ফুটেজ চেক করে তাতে সন্দেহজনক কিছু না থাকলেও জাবিয়ানের জহুরি চোখ কিছু একটাতে আটকে যায়। সাথে সাথে জাবিয়ানের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। কাউকে ফোন করে কিছু একটা বলে, ফোন রেখে দেয় এবং ইলিয়াস সাহেব অবাক হয়ে চেয়ে থাকে জাবিয়ানের দিকে। এইবার জাবিয়ান বলে, আপনি গিয়ে আপনার কাজ করুন, যা করার আমি করছি। ইলিয়াস হোসেন মুচকি হাসি উপহার দিয়ে কক্ষ ত্যাগ করে। জাবিয়ান এবার বাঁকা হেসে বলে উঠে, ঘুঘু দেখেছ, তবে ফাঁদ দেখোনি বাছা ধন। এইবার তোমার মরণের ক্ষণ ঘনিয়ে এলো। এই বলে জোরে জোরে হেসে উঠে। অন্যদিকে কলেজ শেষে পদ্মরূপা আর আমরিন হাঁটছে। আমরিন বলে, কাল তো নবীনবরণ অনুষ্ঠান, সবাই শাড়ি পরে আসবে, তুই শাড়ি পরবি না? পদ্মরূপা বলে, আমি আর শাড়ি ঠিকমতো পরনের জামা পাই না, আবার শাড়ি পরবো কোথায় রে?
আমরিনের পদ্মরূপার কথা শুনে খুব খারাপ লাগে। পদ্মরূপার কষ্ট যে তার সহ্য হয় না। আমরিন সাহায্য করতে চাইলেও পদ্মরূপা তা চায় না। সে চায় না কারো কাছে নিচু হতে। সে চায় না তার অসহায়ত্ব নিয়ে কেউ তাকে দয়া করুক। আমরিন যদিও বলেছিল, তুই আমার ফ্রেন্ড, একে অপরের বিপদে পাশে থাকা এটাই তো সত্যিকারের ফ্রেন্ডের ভালোবাসা, এটাকে দয়া বলে না। তবে পদ্মরূপা এসব মানতে নারাজ। সে যেমন আছে তেমনই সে সন্তুষ্ট, কারণ অল্পে যে তুষ্ট মহান আল্লাহ তার উপরই সন্তুষ্ট। দুজনে বিদায় নিয়ে চলে যায়। তবে আমরিনের মন খারাপ, কারণ সবাই শাড়ি পরে আসবে আর পদ্মরূপা আসবে না। এতে সে ভীষণ মন খারাপ করেছে। রাতে আমরিন নিজের রুমে বসে আছে। হঠাৎ কিছু একটা মনে করে তার আলমারি ঘাঁটতে থাকে। সেখানে একটা শাড়ি খুঁজে পায়। শাড়িটা তার মায়ের খুব যত্ন সহকারে রেখেছিল। শাড়িটা মায়ের স্মৃতি হিসেবে। লাল পাড়ের সাদা শাড়িটা, মাঝে মাঝে পাথর বসানো, খুব সুন্দর শাড়িটা। অনেক আগে হলেও যেন শাড়িটা দেখতে একদম নতুনের মতো লাগছে। এই শাড়িটার কথা তার মনেই ছিল না। হঠাৎ মনে হতেই বের করলো শাড়িটা। নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ টেনে নেয়। জানে এখনো শাড়িতে তার মায়ের ঘ্রাণ লেগে আছে। শাড়িটাকে বুকে জড়িয়ে ধরে তার মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরে আছে। অজান্তে পদ্মরূপা মামা বলে কান্না করতে থাকে। অন্ধকার রুমে কেউ একজন হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে আর বারবার সে শব্দ করে যাচ্ছে, ছাড়া পেতে চাইছে। কিন্তু এই বন্দি থেকে সে যে আর মুক্তি পাবে না। এই বন্দি অবস্থায় থেকেই তার উপরে চলে যেতে হবে। তার যে উপরের টিকিট কাটা হয়ে গেছে এটা বুঝতে পারেই এখন তার আফসোস হচ্ছে। জাভিয়ান সেই অন্ধকার রুমে ঢুকে কোনো কথা না বলে এই লোকটার বুক বরাবর 3টা বুলেট ছুড়ে দেয়। আর সাথে লোকটা ঢলে পড়ে। চিৎকার করার সুযোগটুকু পায়নি। ওই সময় যখন জাভিয়ান সিসিটিভি ফুটেজ চেক করছিল, তখন আসিফের ব্যবহার কিছুটা সন্দেহজনক থেকে জাভিয়ানের নিকট। তাই সে আসিফকে তুলে এনেছিল আর রুমালকে দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভয়ে সত্যি কথা বলে দেয়। যাকে এই মুহূর্তে মারা হয়েছে তারই নাম আসিফ। প্রায় 1 বছর যাবৎ জাভিয়ানের অফিসে কাজ করছে, কিন্তু তার লোভের কারণে আজ তার মৃত্যু হলো। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তো আসিফের বেলায়ও তেমন হলো। কারণ জাভিয়ানের কাছে কোনো অপরাধী অপরাধ করে টিকে থাকতে পারে না। তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। জাভিয়ান চলে যায় তার বাগান বাড়িতে, কারণ আজ রাতে সে অন্য দুনিয়ায় নিজেকে ভাসাবে। কি হাস্যকর ব্যাপার, তাই না? যেই মেয়ে জাতিকে সে বিয়ে করবে না বলে যা তা বলে অপমান করে, আর প্রতিরাতে সে সেই নারীতেই মজে থাকে। অথচ এটা ভাবে না যে মেয়েরা তো কোনো পুরুষের স্পর্শে অপবিত্র হয়। তাহলে এখানে শুধু নারীকেই কেন দোষারোপ করা হয়, পুরুষকে কেন নয়? পরের দিন সকালে পদ্মরূপা ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রতিদিনকার মতো কাজে লেগে যায়। কাজ শেষ করে রুমে আসে, দেখে আমরিন ফোন করেছে। আমরিনের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর শাড়ি পরে যাবে এটাও বলে দেয়, তা না হলে আমরিনও শাড়ি পরে আসবে না। পদ্মরূপা ওয়াশরুম থেকে এসে সুন্দর করে শাড়িটা পরে নেয়, চুলগুলো ছেড়ে রাখে, চোখে একটু কাজল পরে নেয়। ব্যাস এতটুকুই। কারণ পদ্মরূপার যে সাজার মতো কিছুই নেই তার কাছে। কিন্তু এই সাধারণ সাজই পদ্মরূপাকে অসম্ভব সুন্দরী লাগছে। পদ্মরূপা কিছু না খেয়েই শুধু একটু পানি খেয়ে বেরিয়ে যায় বাসা থেকে, কারণ তার মামির অনুমতি ছাড়া
খেতেও পারবে না। আর তার মামি এখনো ওঠেনি। রাতের খাবার থাকলে সেদিন খেয়ে যেতে পারে, হয়তো না খেয়েই যেতে হয় আজ। আর রাতের বেঁচে যাওয়া খাবার ছিল না, তাই না খেয়ে যেতে হচ্ছে। কলেজে আসতেই আমরিন দৌড়ে তার কাছে আসে। আমরিন মুগ্ধ হয়, তাকিয়ে থাকে পদ্মরূপার দিকে। তা দেখে পদ্মরূপা বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? আমরিন পদ্মরূপার কথায় মুচকি হেসে বলে, একদম খারাপ লাগছে না, তোকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তুই তো এমনিতেও সুন্দরী, আর শাড়িতে তোকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আমি বলে বোঝাতে পারবো না। আমি যদি ছেলে হতাম, বিশ্বাস কর তোকে বিয়ে করতাম। আমরিনের কথা শুনে পদ্মরূপা হেসে দেয় এবং বলে, হয়েছে, এবার তোকেও ভীষণ সুন্দর লাগছে রে। এবার চল ভিতরে যাই। দুজন কলেজের ভিতরে প্রবেশ করে। কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আজান মেয়েরা প্রয়োজনের চেয়েও বেশি সেজে এসেছে, আর বারবার শুধু গেটের দিকে তাকাচ্ছে। তা দেখে পদ্মরূপা বলে, কিরে আমরিন, এরা তো সেজে এসেছে কেন, আর বারবার গেটের দিকেই বা কেন তাকাচ্ছে? আমরিন অবাক হয়ে বলে, কি বলছিস তুই, কিছু জানিস না? পদ্মরূপা, কি জানবো, আর কি জানার কথা বলছিস আমায়? আমরিন বলে, আরে আজ জাবিয়ান বেরস আসবে, বিশিষ্ট শিল্পপতি, দেখতে খুব সুদর্শন, সব মেয়েদের ক্রাশ। এক কথায় সব মেয়েরা ওনার জন্য পাগল। বলতে গেলে তিনি আজ আমাদের কলেজে আসবে, তাই তো সব মেয়েরা আজ এরকম ভাবে এত সেজেগুজে এসেছে যাতে জাবিয়ান বেরসের ইমপ্রেস করতে পারে। পদ্মরূপা এসব শুনে শুধু ওহ বলে যান, এতে তার কোনো আগ্রহ নেই। আমরিন আর কিছু বলতে যাবে, তখনই গেটের সামনে দুটো গাড়ি এসে থামে। সবাই গেটের দিকে তাকায়। মেয়েরা তো খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। আমরিন বলে, এসে গেছে জাবিয়ান বেরস। পদ্মরূপাও তাকায় সেদিকে, দেখতে পায় একটা গাড়ি থেকে কালো পোশাকধারী চারটা লোক নেমে আসে। অপর গাড়ি থেকে ছেলে নেমে আসে। ছেলেটা দেখতে ভালোই সুদর্শন, ফর্সা গায়ের রং, খোঁচা খোঁচা দাড়িতে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে ছেলেটাকে। আর কেউ না, রোহান। রোহান বেরিয়ে জাবিয়ানের কাছের দরজাটা খুলে দেয়। জাবিয়ান বেরিয়ে আসে। কালো শার্ট, সাথে নেভি ব্লু জেওয়ার, কালো সুজ, কালো চশমা, চোখে চুলগুলো জেল দিয়ে সেট করা। মারাত্মক সুদর্শন লাগছে। সব মেয়েরা তো হা করে তাকিয়ে আছে, পারে না গিলে খেয়ে ফেলতে। জাবিয়ান অ্যাটিটিউডের সাথে হেঁটে স্টেজে আসে, তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পদ্মরূপা বিড়বিড় করে বলে, এ তো দেখছি পুরোই কানা। আমরিন শুনে বলে, কি বললি তুই? এত সুন্দর সুদর্শন পুরুষটাকে তুই কানা বানিয়ে দিলি? পদ্মরূপা বলে, কানাই তো, দেখছিস না কালো চশমা চোখে দিয়েছে, কানারাই তো চোখে কালো চশমা পরে। আমরিন পদ্মরূপার কথা শুনে ফিক করে হেসে দেয়। কিছুক্ষণ এর মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। পদ্মরূপার এসব ভালো লাগছে না। এত লোকজনের হই হুল্লোড়ে পদ্মরূপার মাথা ধরে আসছে। তাই পদ্মরূপা আমরিনকে কিছু না বলেই সেখান থেকে উঠে ভিড় ঠেলে বেরিয়ে আসে খোলা জায়গায়। কলেজে একটা বকুল ফুলের বড় গাছ আছে। বকুল ফুল পদ্মরূপার ভীষণ পছন্দের। পদ্মরূপা বকুল গাছের নিচে যায় এবং বসে কিছু ফুল কুড়িয়ে নিয়ে তা নাকে কাছে ধরে চোখ বন্ধ করে ঘ্রাণ টেনে নেয়। জাবিয়ান স্টেজে চেয়ারে বসেছিল, আশেপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ এক জায়গা তার চোখ আটকে যায়। তার হাত দ্রুত গতিতে বিট করছে। আপনি আর
হাত চলে যায় বুকের বাঁ পাশে, সেখানটায় জোরে চাপ দিয়ে ধরে। কেমন চিনচিনে ব্যথা করছে মনে হচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না সে। সেদিকটায় নেশাগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য সেখান থেকে নিজের দৃষ্টি সরাতে পারছে না, যেন তার নেশা হয়ে গেছে। আর তার সামনেই সেই নেশা। জাবিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মর উপর দিকে। তার চোখে কালো চশমা থাকায় কেউ বুঝতেও পারছে না জাবিয়ান কোথায় তাকিয়ে আছে। জাবিয়ান বুকে হাত দিয়েই বিড়বিড় করে বলে উঠে, কে তুমি? সুকন্যা। এই মাফিয়া জাবিয়ান। বেরসের বুকে ঝড় তুলছ। তুমি তো সাধারণ কোনো মেয়ে নও। কে তুমি? কে? রোহান জাবিয়ানের দিকে তাকিয়ে আছে। রোহান বোঝার চেষ্টা করছে জাবিয়ান কোন দিকে বার কার দিকে তাকিয়ে আছে, কিন্তু কালো চশমা থাকার কারণে বোঝা যাচ্ছে না। রোহান বুঝে পায় না এই কালো চশমা কেন ছাড় পরে। জাবিয়ানের নড়চড় না দেখে কয়েকবার ডাক দেয়, কিন্তু জাবিয়ান যেন এই দুনিয়ায় নেই, মনে হচ্ছে অন্য কোনো জগতে চলে গেছে। হঠাৎ জাবিয়ান দাঁড়িয়ে যায় এবং সেখান উঠে কাউকে কিছু না বলে হনহন করে চলে যায়। পিছু পিছু রোহানও যায়। কেউ কিছু বুঝতে পারছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বলার সাহস পায় না। জাবিয়ান গাড়িতে গিয়ে উঠে বসে। গার্ডরাও যায়। রোহান গিয়ে জিজ্ঞেস করে, ছাড় হঠাৎ এসে পড়লেন যে, কোনো সমস্যা? জাবিয়ান চুপ থাকে, কিছু বলে না। রোহান বুঝতে পারে তার স্যার কোনো কারণে রেগে আছে, তাই আর কোনো কথা বাড়ায় না। গাড়ি স্টার্ট দেয়। জাবিয়ান হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখের সামনে ভেসে ওঠে একটা ছেলের সাথে পদ্মরূপা হেসে হেসে কথা বলার দৃশ্য। পদ্মরূপা যখন ফুলের ঘ্রাণ নিতে ব্যস্ত আর জাবিয়ান পদ্মরূপাকে দেখতে ব্যস্ত, তখনই একটা ছেলে এসে দাঁড়ায় পদ্মরূপার সামনে এবং কথা বলতে থাকে। ছেলেটা পদ্মরূপার ক্লাসেরই একসাথে পড়ে, তাই পদ্মরূপাও হেসে হেসে কথা বলতে থাকে। ব্যাস এতেই মহাদয় জাবিয়ান বেরস রাগে ফায়ার। জাবিয়ান চোখ মেলে তাকায় আর মনে মনে বলছে, আমার এত রাগ লাগছে কেন? মেয়েটা ছেলেটার সাথে কথা বলছে দেখে আমার এত রাগ লাগছে কেন? কেন এমন হচ্ছে আমার? আর হাঁটি বা এত দ্রুত গতিতে চলছিল কেন? অনুষ্ঠান শেষে আমরিন পদ্মরূপাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখান থেকে বাড়িতে যেতে একটু লেট হয়ে যায়। পদ্মরূপা বাড়িতে ঢুকতেই তার মামি এসে সামনে দাঁড়ায়। পদ্মরূপাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। পদ্মরূপা কেমন এক অস্বস্তিতে পড়ে যায়। এবার তার মামি বলে উঠে, আচ্ছা তাহলে শাড়ি পরে গিয়ে রং করে এসেছিস তাই না? তাই আসতে দেরি হয়েছে তাই না? তোর কোন নাগরের সাথে ছিলি এতক্ষণ? পদ্মরূপার এখন ঘৃণা হচ্ছে তার মামির প্রতি। এত নিচু মন মানসিকতা কি করে একটা মানুষের হতে পারে? পদ্মরূপাকে কথা বলতে না দেখে আবারও ঝাঁঝালো গলায় বলে, কিরে মুখ পুরি, কথা বলছিস না কেন? কোথায় আর কার সাথে ছিলি এতক্ষণ? দেরি হলো কেন আসতে? পদ্মরূপা এবার বলে, মামি আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, সবাই শাড়ি পরে গিয়েছিল, তাই আমিও শাড়ি পরে গিয়েছি। আর হেঁটে আসতে হয় তাই দেরি হয়ে গেছে। পদ্মরূপার মামি আর কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শাড়িটা খুলে আমার কাছে এনে দে এখনই। পদ্মরূপা মাথা নিচু করে রুমে চলে যায়। শাড়িটা চেঞ্জ করে মামির হাতে এনে দেয়। পদ্মরূপা কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথে লাইটার দিয়ে শাড়িটার মাঝে আগুন ধরিয়ে দেয়। পদ্মরূপা যখন বুঝলো আসলে কি করছে তার মামি, ততক্ষণে সম্পূর্ণ শাড়িটা আগুন ধরে গেছে। পদ্মরূপা একদৃষ্টিতে সেই শাড়িটার দিকে তাকিয়ে থাকে। তা দেখে মামি বলে উঠে, এই যে মহারানী, অনেক কাজ পড়ে আছে, তা গিয়ে করুন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। পদ্মরূপা যেন পাথর বনে গেছে। আজকের মতো কষ্ট সে আর কখনো পায়নি। এর চেয়ে যদি ওকে কয়েকটা মার দিত
সে সহ্য করে নিত, কিন্তু এটা তার মায়ের স্মৃতি ছিল। খুব যত্ন সহকারে রেখেছিল শাড়িটাকে, আর সেই শাড়িটা তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। রাতে জাবিয়ান তার রুমে শুয়ে আছে, তখন একটা মেয়ে প্রবেশ করে। জাবিয়ান সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় আর চোখ বন্ধ করে নেয়। তখনই তার চোখের সামনে ভেসে ওঠে পদ্মরূপার ছবিটুকু। ফট করে চোখ খুলে তাকায় আর কি মনে করে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে চলে যেতে। মেয়েটা অবাক হলেও কিছু বলে না, চুপচাপ বাহিরে বেরিয়ে আসে। জাবিয়ান চাইলেও সে পদ্মরূপাকে ভুলতে পারছে না। তার সবখানে যেন পদ্মরূপা নিজেকে মিশিয়ে দিয়েছে। সবখানেই শুধু পদ্মরূপাকে দেখতে পায় জাবিয়ান। মন মস্তিষ্ক সবখানি অদ্ভুতভাবে শুধু পদ্মরূপাকে জড়িয়ে যাচ্ছে। জাবিয়ান এইবার মাথা চেপে ধরে আর বলে, কে ওই মেয়ে? কেন এতটা অস্থির হচ্ছি মেয়েটার জন্য? মেয়েটা আমাকে এই এক মুহূর্তের দেখার পাগল করে ছাড়লো। এই বলে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটিয়ে বলে, তুমি যেই হও, তোমাকে আমার চাই চাই, এবং সারা জীবনের জন্য চাই। তুমি শুধু আমার, শুধুই আমার মেরিগোল্ড।